প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিন্যাস ও সমাবেশের লেকচারে তোমাদের স্বাগত। আজকে আমরা বিন্যাস ও সমাবেশ সম্পর্কে জানবো। তার মধ্যে বিন্যাসটা নিয়ে আলোচনা করব। বিন্যাস বা পারমুটেশন মানে কি? কোনো একটি প্রক্রিয়ায় ক্রম বিবেচনা করে যে সাজানো হয় সেটাকে বিন্যাস বলে। এখানে সাজাইতে হবে, ক্রমটা ঠিক রাখতে হবে, ক্রমটা ঠিক রেখে বিন্যাস করতে হবে। সমাবেশটা কি বা কম্বিনেশন? এখানে ক্রম বিবেচনা যেমন করছি, এখানে ক্রম বিবেচনা করা যাবে না। ক্রম বিবেচনা না করেই বাছাই করব। এখানে ক্রম না ঠিক রেখেও বাছাই যদি করা যায় সেটাকে আমরা মূলত সমাবেশ বলি। যেহেতু আমরা আজকে বিন্যাস নিয়ে আলোচনা করব, তাহলে বিন্যাসটা চিনব কিভাবে? তা বিন্যাস বোঝার উপায় দেখো। বিন্যাস করা বা বিন্যস্ত করা। 2 নাম্বার শব্দ গঠন, 3 নাম্বার সংখ্যা গঠন, 4 নাম্বার সংকেত গঠন, 5 নাম্বার মন্ত্রিসভা গঠন, 6 নাম্বার টেলিফোন সংযোগ, 7 নাম্বার মালা বা হার গাথা, 7 নাম্বার আসন গ্রহণ, 9 নাম্বার ভোট দেয়া, 10 নাম্বার খেলার ফলাফল, 11 নাম্বার নিমন্ত্রণের উপায়, 12 নাম্বার পুরস্কার প্রদান। এটা ছাড়াও আরো অনেক জিনিস আছে, সেগুলো দেখলেই বুঝবো। এখন কথা হলো কি, মোটামুটি এই 12টা জিনিস জানলেই মোটামুটি প্রায় সবগুলোই হয়ে যায় আর কি বিন্যাসটা। এখন আমরা গণনার যোজন বিধি ও গণনার গুণন বিধি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা গণনার যোজন বিধি নিয়ে আলোচনা করি। বলা হচ্ছে এখানে কোনো একটি কাজ যদি x সংখ্যক উপায়ে করা হয় এবং অপর একটি কাজ y সংখ্যক উপায়ে করা যায়, তবে কাজ দুটি মোট x + y সংখ্যক উপায়ে করা যায়। এইখানে ঘটনাটা বুঝতে হবে, যদি সংজ্ঞাটা নাও জানো কোনো সমস্যা নাই। একটা কথা মনে রাখবা, কাজ দুটি একটি অপরটির উপর নির্ভর করে না, একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভরশীল নয়। যদি এরূপ ঘটনা ঘটে তখন এটা যোজন বিধিটা হয় আর কি। মনে করো রংপুর থেকে বগুড়াতে যাবা। এখন কি কি উপায়ে যাইতে পারো তুমি? ধরো একটা রুট ধরে বিমানে করে গেলা, অথবা বাসে গেলা, অথবা ট্রেনে গেলা। তা এই যে উপায়গুলো আছে, এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে মোট কয়টা উপায়ে যাইতে পারতেছি? 3টা উপায়। এইটাই হলো আসলে আমাদের যোজন বিধি। গণনার গুণন বিধি, যদি কোনো একটি কাজ x সংখ্যক উপায়ে করা হয় এবং সেই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ y সংখ্যক উপায়ে করা হয়, তবে কাজটা যদি আমরা একত্রে করি সেটা গণনার গুণন বিধি, অর্থাৎ গুণ দিয়ে করতে হবে। অর্থাৎ কেমন করে নির্ভরশীল হবে? দেখো, আমার মূলত রংপুর থেকে ঢাকায় যাব, তার জন্য আমার কি করতে হবে? ধরো রংপুর থেকে বগুড়ায় গেলাম, এটা 2টা ক্ষেত্র আছে। ধরো বাসে গেলাম অথবা ট্রেনে গেলাম। বগুড়া থেকে ঢাকায় যাব, সেখানে বিমান, বাস বা ট্রেনে গেলাম। এখন চিন্তা করে দেখো, রংপুর থেকে আমি যে ঢাকায় যাব, তাহলে মাঝখানে আরেকটা ঘটনা ঘটতেছে না? তাহলে একটা ঘটনা ঘটার জন্য আরেকটা ঘটনার উপর নির্ভরশীল হচ্ছে না? তাহলে যেহেতু নির্ভরশীল হচ্ছে, তাহলে সেই ঘটনাটা গণনা কি বিধি দিয়ে করতে হবে? গুণন বিধি দিয়ে করতে হবে। এটা কয়টা উপায়? 2টা। এটা কয়টা ছিল? 3টা। তাহলে 2 × কত? 3। মোট কয়টা উপায়ে? অর্থাৎ 6টা উপায়ে করতে হবে। দেখো, মনে করো এখানে 5 জন লোক আছে, আর বাসের সিট সংখ্যা হলো 5টা। এখন দেখো, 5 জনের যে কোনো একজনকে প্রথম ঘরে বসাবো। তো 5 জনের যে কোনো একজন বসতে পারে। তাহলে এখানে 5 লিখলাম। একজন যদি বসে যায়, আর কতজন আছে? 4 জন। 4 জনের যে কোনো যদি একজন বসে যায়, তাহলে আর কতজন আছে? 3 জন। 3 জনের যে কোনো একজন যদি বসে যায়, আর কয়টা ঘর আছে? 2টা ঘর। 2 জন আছে, 2 বসালাম। আর একটা ঘর ফাঁকা আছে, আছে কয়জন? 1 জন। তাহলে এটা যদি আমরা গুণ করি, 5 4 3 2 1, তাহলে এটা গণনার গুণন বিধি অনুযায়ী এটা লেখা যায় কত? 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অথবা এখানে আমরা 120 এটাও লিখতে পারি। এখন আমরা গণনার যোজন বিধি ও গণনার গুণন বিধি দেখব। তাহলে রংপুর থেকে বগুড়ায় যাব, বগুড়া থেকে ঢাকায় যাব। রংপুর থেকে বগুড়ায় যাচ্ছি, দেখা যাচ্ছে বাসে অথবা ট্রেনে। বগুড়া থেকে ঢাকায় যদি যাই, বাসে, প্লেনে কিংবা ট্রেনে। এইখান থেকে যাওয়ার উপায় হলো 2টা, এইখান থেকে যাওয়ার উপায় হলো কয়টা? 3টা। গণনার গুণন বিধি অনুযায়ী আমরা কি করতে পারি? 2 × কত? 3, অর্থাৎ 6টা উপায়। আরেকটা উপায় আছে, দেখো, রংপুর থেকে সরাসরি ঢাকায় যাচ্ছি সে প্লেনে। তাহলে এইটা দেখা যাচ্ছে মাঝে কোনো কারোর উপর নির্ভর করতেছে না। যদি নির্ভর না করে সেটাকে কি বলা হয়? যোজন বিধি বলা হয়।
তাহলে এই যে 6 মানটা পাইলাম, এই 6 এর সাথে আরেকটা উপায় কি পাইলাম, এই প্লেনের উপায়টা, এটা কত 1। মোট কয়টা উপায় হচ্ছে? 7টা উপায়। তাহলে একই সাথে একটা ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে গুণন বিধি, গণনার গুণন বিধি, আর একটা আমরা দেখলাম গণনার কি যোজন বিধি, দুইটা একত্রিত করে একটা ফলাফল পাইলাম আমরা। দেখবো যদি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রকাশ করতে পারি n p r বা p n r বা p r n। তাহলে এই তিনটার যে কোনো একটা উপায় লিখলেই হবে। তো আমরা মোটামুটি এটা ব্যবহার করব। তাহলে n p r মানে কি হচ্ছে? এটা মানে দাঁড়াচ্ছে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করে চলতেই থাকবে, অর্থাৎ 3 2 1। এখন দেখো আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1 অর্থাৎ 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ শেষ পর্যন্ত যাব, তাহলে কত আসতেছে? 6। এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 4 3 2 1 1 এ গিয়ে শেষ হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি? 120। 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 5 4 3 2 1 অর্থাৎ 720। 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 6 5 4 3 2 1 অর্থাৎ 50 40। মোটামুটি এই কটা মান মনে রাখবা, কারণ বিশ্ববিদ্যালয়ে তো আমাদের আর ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, মানগুলো জেনে রাখলে আমাদের অ্যান্সার করাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ফ্যাক্টোরিয়ালটা তোমরা দুইভাবে লিখতে পারো, যেমন ধরো এই যে এখানে n ফ্যাক্টোরিয়াল লিখছো, এখানে তোমরা এইভাবেও লিখতে পারো, এটাও ফ্যাক্টোরিয়াল প্রকাশ করা হয়। এখন দেখবো আমরা যে 0 ফ্যাক্টোরিয়াল মানে এখানে 1 কেন হলো। একটা জিনিস দেখো, এটা প্রমাণের নাম আমরা বলতে পারি লাউ ইকুয়াল কদু। দেখো n p n অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে যদি n সংখ্যক জিনিস সাজানো যায়, তাহলে এটাকে লেখা যায় n p n। তাহলে কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল। এখন দেখো n p n, তাহলে লেখা যায় কি? দেখো তো n ফ্যাক্টোরিয়াল n মাইনাস কি n ফ্যাক্টোরিয়াল। এইখানে একটা জিনিস লক্ষ্য রাখো, n p n এর মান কত পাইলা? n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বাই কত? 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান n ফ্যাক্টোরিয়াল, এই n ফ্যাক্টোরিয়ালটা পার করে দিলে কি হবে? n ফ্যাক্টোরিয়াল। যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 1। এখন কথা হলো কি, অঙ্ক করতে গেলে দেখা যাচ্ছে আমরা বলি যে শূন্যের কোনো দাম থাকে না, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কেন আসলো? দেখো এই ম্যাথগুলো আসলে একটা লজিক্যাল ম্যাথ। একটা মনে করো ফাঁকা ঘর, ঘরে কোনো আসবাবপত্র নেই, সেই ঘরটা যেরকম আছে সেরকমই আছে, তাহলে ঘরটাতে মধ্যে যেহেতু কোনো কিছুই নাই, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাটাকে শূন্য ধরা হচ্ছে। শূন্য ঘরটা কত উপায়ে সাজানো আছে? একটা উপায়ে সাজানো আছে। দেখো 5 p 4, এটা হলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি কি 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 বা 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। দেখো এটা আরেকভাবে লিখতে পারো তোমরা
যে 5p4 যদি থাকে তাহলে এভাবে লিখতে পারো যে 5 × 4 × 3 × 2, অর্থাৎ এই নিচে যেটা আছে 4, অর্থাৎ 4 পর্যন্ত, 4টে ঘর পর্যন্ত থেমে যাব, অর্থাৎ 5 থেকে শুরু করব আর গুনে গুনে দেখবো যে 5 সহ যে 4টা ঘর পর্যন্ত যদি হয়। তাহলে একইভাবে এটাতে অ্যান্সার করলে 120 হবে, এটারও অ্যান্সার করলে 120 হবে। এখন দেখো 13p2 যদি থাকে তাহলে এটা কি করবো? দেখো 13 ফ্যাক্টোরিয়াল, এখানে আসছে কি 13 বিয়োগ কত 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি এটা 13, 12 আর কি করা যায় 11 ফ্যাক্টোরিয়াল, নিচে কত 11 ফ্যাক্টোরিয়াল, এটা কাটলাম, তাহলে কি আসতেছে 13 আর 12 গুণ করলে যা হবে তাই। তাহলে এইখান থেকেই দেখো শর্ট ট্রিক্সটা কেমন আসতেছে, আমরা এত বড় না করে সহজভাবে করবো কি, যেহেতু এটা 2 পর্যন্ত আছে, এটা 2 ঘর পর্যন্ত লিখবো। প্রথমে লিখবো কত 13 ইন্টু কত 12, এইভাবে লেখা যায় আর কি। দেখো এখন আমরা প্রমাণ করব npr সমান সমান কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে npr সমান সমান লেখা যায় n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 ডট, এটা লেখা যায় কি n মাইনাস তাহলে r প্লাস কত 1। এখন যদি আমরা n ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে এটা লেখা যায় কি যে n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করে চলতে থাকবে। তাই এটা একটা যদি সাধারণ পদ বার করি তাহলে কি লেখা যায়, সবসময় দেখো একটা করে পদ কমতেছে, তাহলে এটা লেখা যায় এরকম যে n আর প্লাস কত 1, আর একটা লেখা যায় কি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে আরো একটা যদি পদ আমরা কমায় দিই তাহলে এটা লেখা যায়। তাহলে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এই n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটা পার করে দিছি, এটা মানে কি জানো n p r, তাহলে অতএব n p r সমান সমান n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো 2np3 ইকুয়াল 2 ইন্টু np4 হলে n এর মান কত হবে? তাহলে আমরা লিখতে পারি 2np3 ইকুয়াল 2 ইন্টু np4। তাহলে এটাকে লেখা যায়, যেহেতু 3 পর্যন্ত আছে তাহলে কি লিখবো twice n মাইনাস 1 twice n মাইনাস কত 2, এই পর্যন্ত শেষ করে দিব। 2 ইন্টু np4 দেওয়া আছে 4, তাহলে কোথায় গিয়ে শেষ করবো 3 এ গিয়ে শেষ করবো, অর্থাৎ n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস কত 3। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই টু ক্যান্সেল, এই n ক্যান্সেল, তাহলে twice n মাইনাস 1, এখানে যদি 2 কমন নেই তাহলে n মাইনাস 1, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এখানে n মাইনাস 1 n মাইনাস 1 আবার ক্যান্সেল, তাহলে লেখা যায় 2 দুগুণে 4n মাইনাস 2, এটা যদি গুণ করি তাহলে হয় n স্কয়ার মাইনাস 3n, 2 দ্বারা যদি গুণ করি n কে তাহলে twice n মাইনাস মাইনাসে প্লাস কত 6। তাহলে লেখা যায় সবগুলো এক পাশে পার করে দিই n স্কয়ার, 3n আর 2n কত 5n, এই 4n প্লাস 4n যদি এই পাশে যায় তাহলে মাইনাস 4n, মোট টোটাল কত হলো মাইনাস 9n। এই 6 আছে আর এই মাইনাস 2 যদি ওই পাশে পার করে দেই তাহলে কত হবে প্লাস 2, অর্থাৎ 6 আর 2 কত হচ্ছে 8। এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি আসে n স্কয়ার মাইনাস 8n মাইনাস n মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এটা লেখা যায় n যদি নেই কমন তাহলে n মাইনাস 8 মাইনাস 1 যদি কমন নেই n মাইনাস 8 ইকুয়াল 0। এই দুটোর মধ্যে একটা নিব, অর্থাৎ n মাইনাস 8 n মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো n এর মান আমাদের বাইরে হলো 1 আর 8, বাট n ইকুয়াল টু 1 এটা গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো কি, অবশ্যই n এর মানটা r এর থেকে বড় হতেই হবে, আমাদের n এর মানটা কি হবে r এর থেকে বড় হতে হবে। তাহলে এখানে দেখো যদি এই রাশিতে মানটা বসায় দাও n এর মানটা,
ওয়ান, তাহলে আর এর মানটা হয়ে যাচ্ছে 4, যা সম্ভব না। তাহলে এটা লেখা যায় n ইকুয়াল টু কি 8, কারণ আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়েই সাজাই। তাহলে n সংখ্যক থেকে n সংখ্যকও নিতে পারি সমান পরিমাণ, আবার তার চেয়ে কি নিতে পারি, কমও নিতে পারি। এই জন্যে দেখা যাচ্ছে এই n এর মানটা r এর মানটা হয় সমান হবে, কিংবা দেখা যাচ্ছে n এর মানটা r এর মানের চাইতে আমাদের বড় হবে। তাহলে এইটাই আমাদের হচ্ছে অ্যান্সার। দেখো টাইপ 1 এর আমরা আরেকটা ম্যাথ করি। কি দেওয়া আছে, np4 ইকুয়াল 14 ইন্টু n-2 p3 হলে n এর মানটা কত। তাহলে সমাধান করি। np4 ইকুয়াল 14 ইন্টু n-2 p3। এখানে 4 আছে, তাহলে কত ঘর পর্যন্ত নিব বলো তো, n, n-1, n-2, n-3 এই পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে 14 এটা কত ঘর পর্যন্ত নিব, এটা 3 ঘর পর্যন্ত নিব, অর্থাৎ n-2, n-3, n-কত 4। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে n-2, n-2 ক্যান্সেল, n-3, n-3 ক্যান্সেল। তাহলে এটা লেখা যায় কি n² মাইনাস n। তাহলে 14 দ্বারা যদি গুণ করি তাহলে 14 n মাইনাস 4 4 16 6 আর থেকে 4 একে 4, তাহলে হচ্ছে 1 5। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, n²। এই যে 14 n আছে, এটা প্লাস n পার হয়ে গেলে কত হবে, -14 আর এই nটা নিলে কত হচ্ছে 15 n, মাইনাস তাই পার হয়ে আসলে কত হচ্ছে প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় n² মাইনাস 8n মাইনাস 7n প্লাস কত 56 ইকুয়াল কত 0। তাহলে n যদি কমন নেই, n একটা পড়ে থাকতেছে, nটা বাদ দিচ্ছে, কমন না মানে ভাগ হয়ে যাওয়া, -8 -7, তাহলে কি আসতেছে n-8 ইকুয়াল কত 0। তাহলে এটা লিখতে পারি n-8 আর কি n- কত 7 ইকুয়াল কত 0। n এর মানটা আমাদের বাড়াচ্ছে কত 7 আর কত 8, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো টাইপ 2 এর ম্যাথগুলো করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সূত্রগুলো একটু। তাহলে বলা হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় হলো npr। আর যদি n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজাই তাহলে r এর জায়গায় কি হবে n, অর্থাৎ npn। এখন npn সমান আবার এটা তোমরা লিখতে পারো n ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। আবার সবগুলো ভিন্ন নয়, কিছু সংখ্যক এক জাতীয়, এরূপ ক্ষেত্রে বিন্যাসটা কেমন হবে, অর্থাৎ n সংখ্যক জিনিস আছে, তার মধ্যে p সংখ্যক জিনিসটা এক জাতীয়, q সংখ্যক জিনিসটা এক জাতীয় এবং r সংখ্যক জিনিসটা যদি এক জাতীয় হয় তাহলে বিন্যাসটা কেমন হবে, অর্থাৎ মোট n যে সংখ্যক যে জাতীয় জিনিসটা আছে সেটা উপরে বসবে n ফ্যাক্টোরিয়াল, যেগুলো এক জাতীয় আছে সেগুলো নিচে বসাইতে হবে। যেমন p ফ্যাক্টোরিয়াল এক জাতীয় ছিল, q ফ্যাক্টোরিয়াল এক জাতীয় ছিল, r ফ্যাক্টোরিয়াল এক জাতীয় ছিল, সেগুলো কি বসাইতে হবে, নিচে বসাই দিতে হবে। এখন আমরা টাইপ 2 এর ম্যাথ দেখব। বলা হচ্ছে নিম্নোক্ত শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে। 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইকুয়েশন, 2 নম্বর ডটার, 3 নম্বর বাংলাদেশ, 4 নম্বর ক্যালকুলাস। তাহলে প্রথমটা শুরু করি আমরা সলিউশন। তাহলে ইকুয়েশন শব্দটিতে আমাদের মোট বর্ণ আছে কয়টা, ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি। তাহলে অতএব বিন্যাসটা কি হচ্ছে, বিন্যাসটা হচ্ছে 8p8 বা 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে এখন কথা হলো কি, অথবা এটা লিখতে পারো, ক্যালকুলেশন করলে হবে 40,320। যেহেতু কোনো রিপিট নাই তাহলে এখানে কোনো কিছু ভাগ হবে না। 2 নম্বর ম্যাথটা দেখো ডটার, DAUGHTER। তাহলে অক্ষর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে শব্দটিতে
এখানেও মোট বর্ণ আছে 8টি। অতএব বিন্যাস আসতেছে কি, এটাও 8p8 বা 8 ফ্যাক্টরিয়াল বা 4320। তাহলে এত উপায়ে আসলে বিন্যাসটা করা যাবে। 3 নম্বর ম্যাথটা দেখো, বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশ শব্দটা আছে, তাহলে বাংলাদেশ শব্দটাতে মোট বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বাংলাদেশ শব্দটিতে মোট বর্ণ আছে 10টি। এখন দেখতে হবে আমাদের রিপিট কে কে আছে বাংলাদেশের মধ্যে। দেখো জাস্ট এখন দেখতে হবে বাংলাদেশের মধ্যে রিপিট কে আছে। দেখো জাস্ট দুটা ইয়ে আছে, যেখানে দুটি এ আছে। তাহলে এটার বিন্যাসটা কি হবে? এর বিন্যাসটা হবে 10 ফ্যাক্টরিয়াল, যেহেতু রিপিট আছে রিপিটটা নিচে বসবে, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল। এখন দেখবো আমরা ক্যালকুলাস শব্দটা, অর্থাৎ CAL প্লাস। তাহলে ক্যালকুলাস শব্দটি কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে শব্দটিতে মোট বর্ণ আছে 8টি। কি কি রিপিট আছে দেখো, 2টা C আছে, 2টা L আছে, 2টা U আছে। তাহলে যেখানে 2টি C 2টি L ও 2টি U আছে। তাহলে এখন এটার বিন্যাসটা কি হবে? এর বিন্যাসটা হবে আমাদের এরকম। তাহলে 8 ফ্যাক্টরিয়াল দিলাম, আর যেগুলো রিপিট আছে সেগুলো নিচে বসে যাবে, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 2টি সির কারণে, 2টি এল এর কারণে আবার 2 ফ্যাক্টরিয়াল, 2টি ইউ এর কারণে আবার 2 ফ্যাক্টরিয়াল। টাইপ 2 এর একটা ম্যাথ দেখে আমরা দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কলকাতা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ? 2 গুণ। আমেরিকা শব্দটিতে মোট বর্ণ কয়টি আছে? তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি বর্ণ আছে। তার মধ্যে কি আছে? 2টা এ আছে, তার মধ্যে 2টি এ বিদ্যমান। তাহলে এটা যদি আমরা বিন্যাস করি, তাহলে বিন্যাসটা কি লেখা যায়? P1 equal to 7 factorial divided by 2 factorial। এখন দেখো কলকাতা শব্দ, CAL CU TTA। তাহলে শব্দটিতে মোট বর্ণ আছে 8টি। দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো যার মধ্যে 2টা C 2টা A এবং 2টা T আছে, যার মধ্যে 2টি C 2টি A ও 2টি T বিদ্যমান। তাহলে এটার বিন্যাস কি হয়? P2 equal to 8 factorial divided by 2 factorial 2 factorial 2 factorial। তাহলে দেখো, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? P2 divided by মনে করো P1,
তো এটা লেখা যায় 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কি লেখা যায় 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেখান থেকে লেখা যায় 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ইন্টু কত 2 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ডিভাইড বাই কত 7 ফ্যাক্টোরিয়াল। এই কাটাকাটি করলাম, এই যে 2 2 4 4 দুগুণে কত হচ্ছে 8 অর্থাৎ 2। তাহলে আমরা লিখতে পারি P2 ইকুয়াল টু 2P1 অর্থাৎ এই যে সব বিন্যাস সংখ্যা কত গুণ পাইলাম আমরা দ্বিগুণ পাইলাম, অর্থাৎ আমেরিকা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কলকাতা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ দ্বিগুণ। এবার দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ 4 গুণ। তাহলে রাজশাহী শব্দটিতে মোট বর্ণের সংখ্যা 8টি। কয়টা এ আছে 2টা, কয়টা এইচ আছে 2টা, অর্থাৎ যেখানে 2টি এ ও 2টি এইচ বিদ্যমান, তাহলে এটার বিন্যাস কি হবে, এর বিন্যাস P1 ইকুয়াল টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, রিপিট গুলা ভাগ হয়ে নিচে বসে। তাহলে দেখো বরিশাল শব্দটিতে মোট বর্ণের সংখ্যা কয়টি, দেখো 1 2 3 4 5 6 7 7টি, যেখানে রিপিট আছে কে 2টা জাস্ট এ আছে, যেখানে 2টি এ বিদ্যমান। তাহলে এটার বিন্যাস কি হবে, P2 ইকুয়াল টু কি হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে শর্ত মতে P1 ডিভাইড বাই P2 ইকুয়াল টু কি হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। P1 বাই P2 ইকুয়াল টু কি আসতেছে 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন কি লেখা যায় দেখো 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইনটু 1 বাই কত 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল কাটলাম, কাটলে কত হচ্ছে 4 অর্থাৎ 4। তাহলে অতএব P1 ইকুয়াল টু 4 P2 শুট। তাহলে এখন কি দেখা যাচ্ছে, এই যে রাজশাহী শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ 4 গুণ। তো এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। দেখো টাইপ 2 এর ম্যাথ 1554885 দ্বারা 8 অঙ্কের কতগুলো বিভিন্ন সংখ্যা তৈরি করা যেতে পারে। এটা সমাধান কেমন হচ্ছে দেখো, তাহলে 1554885, তাহলে মোট সংখ্যা কয়টা 8টি, 5 আছে কয়টা 1 2 3 4, যেখানে 5 আছে 4টি এবং 8 কয়টা আছে 2টা, 8 আছে 2টি। তাহলে এটার বিন্যাস কি হবে, আর 1 নম্বরে বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার। মোট সংখ্যাটা উপরে যায় আর যেগুলো রিপিট হয় সেই সংখ্যাগুলো নিচে আসে।
এখন 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলছে? 155488580 দ্বারা 8 অঙ্কের কতগুলো বিভিন্ন সংখ্যা তৈরি করা যেতে পারে। তাহলে দেখো 155488580 সংখ্যাটিতে মোট সংখ্যা 8টি, যেখানে 3টি 5, 1 2 3, 3টি 5, 2টি 8 আছে। নির্ণেয় সংখ্যা, মোট সংখ্যাটা উপরে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। যদি শূন্য দিয়ে শুরু হয় তাহলে সংখ্যাটা সামনে যদি শূন্য দেই তাহলে সংখ্যাটা 8 অঙ্কের থাকে না, অর্থাৎ 7 অঙ্কের হয়ে যায়। অর্থাৎ শূন্য দিয়ে শুরু হলে অঙ্কের সংখ্যা দাঁড়ায় 7টি, যেখানে 3টি 5 ও 2টি 8 আছে। অতএব নির্ণেয় সংখ্যা এটা হবে 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিন্যাসটা কেমন হবে? বিন্যাসটা হবে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেই উপায়ে সাজানো যাবে। অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ মোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে এই যে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে, এটা যদি আমরা বাদ দিই তাহলে এটা শূন্য বাদ দিয়ে সংখ্যাটা যে গঠন করা হচ্ছে সেই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি পাবো আর কি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা টাইপ 3 ম্যাথগুলো করব। এই ম্যাথগুলোকে বস্তাবন্দি রুল বলা হয়। তো চলো ম্যাথটা শুরু করা যাক। ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে সাজানো যায় বা বিন্যাস করা যায়, এটা একটা ম্যাথ। আর এদের মধ্যে স্বরবর্ণগুলোকে একত্রে থাকবে। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বা পৃথক রেখে কত প্রকারে সাজানো যায়, অর্থাৎ 3টা ম্যাথ একসাথে দেওয়া হয়েছে এখানে তোমাদের। তাহলে দেখো স্টেপ 1-এ অর্থাৎ প্রথম অঙ্কটা ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, অতএব বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো স্টেপ 2, স্বরবর্ণগুলোকে একত্রে থাকতে বলা হয়েছে। এখানে স্বরবর্ণ কে কে আছে? ই, ইউ, এ, আই, ও। ব্যঞ্জন বর্ণগুলো কি কি? কিউ, টি, এন। তাহলে স্বরবর্ণগুলোকে মনে করো একটা বস্তার মধ্যে ঢুকাই দিলাম। তাহলে একটা বস্তার মধ্যে যদি ঢুকাই দাও, এই জন্য নাম দেওয়া হয়েছে বস্তাবন্দি রুল। একটা বস্তার মধ্যে ঢুকাই দিলে এটা বর্ণটা হয়ে যায় একটা বর্ণ। তাহলে একটা বর্ণ, তাহলে 2টা 3টা 4টা। তাহলে এখানে মোট বর্ণ 4টি। তাহলে বিন্যাস কত? 4 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো স্বরবর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজালে বিন্যাস হবে কতটা হবে? এই স্বরবর্ণ আছে কয়টা? 5টা। তাহলে কোনো কিছু রিপিট আছে না, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে বিন্যাসটা হবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো স্টেপ 3,
স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বা পৃথক রেখে কত প্রকারে বিন্যাস করা যাবে। তাহলে এই মোট বিন্যাসটা কত এখানে 8 ফ্যাক্টরিয়াল। আর স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখছি, এই বিন্যাসটা কত এখানে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে একত্রে না রেখেটা কি হবে, তাহলে মোট বিন্যাস থেকে যদি আমরা একত্রে রেখে বিন্যাসটা বাদ দেই তাহলেই পাওয়া যাবে। অর্থাৎ এইখানে স্টেপ 3 করতে গেলে তোমাকে আগে স্টেপ 1 যেটা আছে সেটা করতে হবে, দেন স্টেপ 2 যেটা আছে সেটা করতে হবে, তারপর লিখতে হবে এখানে কি, তাহলে স্বর বর্ণ গুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস হবে কত, তাহলে মোট বিন্যাস কত বলতো 8 ফ্যাক্টরিয়াল মাইনাস স্বরবর্ণগুলো যেহেতু একত্রে আছে এটা কত 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 5 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বাদ দিলেই পৃথক স্বরবর্ণগুলো বাদ দিয়ে যারা থাকছে সেটা পাওয়া যাবে, অথবা পাশাপাশি না রেখে যেটা আছে সেটা পাওয়া যাবে আর কি। প্যারালাল শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়, আর স্বরবর্ণগুলো একত্রে থাকবে আর স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস কত উপায়ে করা যাবে সেটা আমাদের করতে হবে, অর্থাৎ আগের মাঠটার মতোই। তাহলে স্টেপ 1, তাহলে প্যারালাল শব্দটিতে মোট বর্ণ 8টি, যেখানে 2টি এ ও 3টি এল বিদ্যমান। অতএব বিন্যাস মোট বর্ণটা উপরে লিখতে হবে, আর যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমাদের নিচে বসাই দিতে হবে, 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। স্টেপ 2টা কি আসতেছে দেখো, স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো স্বরবর্ণ কে কে, এ এ ই, অর্থাৎ 3টা স্বরবর্ণ আছে। তারপরে পি আর এল এল এল, এগুলো হলো ব্যঞ্জন বর্ণ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে এখানে মোট বর্ণ কত, মোট বর্ণ হচ্ছে এটা সবগুলোকে মিলে একটা ধরতে হবে আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল ধরতে হবে। তাহলে 5 আর 1 কয়টা 6টি, যেখানে 3টি এল বিদ্যমান। এখন একটা জিনিস লক্ষ্য রাখে দেখো, এখানে এ তো রিপিট আছে, এটা কেন হলো না, এটা একটা বস্তার মধ্যে, এটাকে আমরা কি করছি বস্তার মধ্যে ঢুকাই দিছি, যেহেতু বস্তার মধ্যে ঢুকাই দিছি এটা একটা বর্ণ বিবেচনা করতে হবে, অর্থাৎ 2টা এ একটা ই, এখন বর্তমানে একটাই বর্ণ। তাহলে এখানে বিন্যাস কি দাঁড়াচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। এখন কি করতে হবে, স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজাতে হবে। তাহলে স্বর বর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায় দেখো তো। তাহলে এখানে 3টা আছে আর 2টা এখানেই আছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, যেখানে 2টি এ আছে। এখন স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস করতে হবে। তাহলে বিন্যাস 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে একত্রে রেখে বিন্যাস করার নিয়মটা হলো কি,
আগে বস্তার মধ্যে ঢুকাই দিতে হবে স্বরবর্ণগুলো, ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে মোট বিন্যাসটা করতে হবে, দেন স্বরবর্ণগুলোকে যেটা সাজানো যায় সেটা বিন্যাস করতে হবে, তারপর দুটো বিন্যাস গুণ করে দিলেই হবে। তাহলে স্টেপ 3 যদি আমরা করি, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, আগে স্টেপ 1 করতে হবে, দেন স্টেপ 2 করতে হবে, তারপর কি করতে হবে যে এই স্টেপ 1 থেকে স্টেপ 2টা বাদ দিতে হবে। অর্থাৎ মোট বিন্যাস এখানে যদি আমরা করি পাশাপাশি না রেখে বিন্যাসটা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বাদ দিলেই আমাদের একত্রে না রেখে এর বিন্যাসটা পাওয়া যাবে। ইচ্ছা করলে এগুলো ক্যালকুলেটরে বের করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে স্টেপ 1 কি হচ্ছে আমাদের, ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ 11টি, যেখানে 2টি এম, 2টি এ ও 2টি টি বিদ্যমান। তাহলে অতএব বিন্যাস হবে এখানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো স্টেপ 2 তে কি করতে হবে আমাদের, তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে হবে। স্বরবর্ণগুলো কে কে, এ এ ই আই, অর্থাৎ এম এম টি টি এইচ সি এস। তাহলে এইখানে 4 আর 7 11, আর এই 4টে বর্ণকে একটা বর্ণ ধরতে হবে। তাহলে এখানে মোট বর্ণ আছে, তাহলে এই যে 7টা আর এটাকে একটা অক্ষর ধরতে হবে, তাহলে 8টি, যেখানে 2টি এম ও 2টি টি বিদ্যমান। তাহলে বিন্যাস কি হবে এখানে দেখো, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন স্বরবর্ণগুলোকে এবার নিজেদের মধ্যে সাজাতে হবে। স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায়। স্বরবর্ণ আছে কয়টা, এই যে দেখো 4টা, 4টার মধ্যে কি আছে, 2টাই আছে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত, 2 ফ্যাক্টোরিয়াল, যেখানে 2টি এ বিদ্যমান। তাহলে বিন্যাস এখানে হবে কি আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু আবার স্বরবর্ণগুলোকে নিয়ে যে আমরা বিন্যাসটা করছি সেটা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। স্টেপ 3টা যদি আমরা করি তাহলে কি হবে বলতো, স্টেপ 1 আগের মতোই করতে হবে, দেন স্টেপ 2টা করতে হবে। তাহলে এখানে পৃথক রেখে বিন্যাসটা কি হবে বলতো, অর্থাৎ স্টেপ 1 থেকে, অর্থাৎ মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বাদ দিলেই একত্রে না রেখে বিন্যাসটা পাওয়া যাবে। অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস আমাদের এখানে আসতেছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে, এদের মধ্যে কতগুলোতে 3টি ই থাকবে
আর এদের কতগুলোতে তিনটি প্রথমে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে? মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11টি। যেখানে দেখো কয়টা ই আছে? একটা, দুইটা, তিনটা, তিনটি ই। কয়টা এন আছে? একটা, দুইটা, তিনটা, তিনটি এন। কয়টা জি আছে? একটা জি, দুইটা জি, অর্থাৎ দুইটি জি। কয়টা আই আছে? দুইটা, একটা, দুইটা, অর্থাৎ দুটি আই আছে। তাহলে বিন্যাসটা কি হবে বলতো? মোট সংখ্যাটা হবে উপরে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এদের মধ্যে কতগুলোতে তিনটি ই থাকবে? এখন দেখো, তাহলে তিনটি ই আমরা প্রথমে নেই। নেওয়ার পর এখন কি পাওয়া যাচ্ছে? এখানে এন আছে কয়টা? তিনটা। জি আছে কয়টা? দুইটা। আই আছে কয়টা? দুইটা। তাহলে আর কি বাকি আছে এখানে? আর। তাহলে 3 4 5 6 7 8 9 10 11, তিনটা বর্ণকে যদি একটা ধরো তাহলে এখানে বর্ণ কয়টা দাঁড়ায়? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে বর্ণ আছে 9টি, যেখানে 3টি এন, 2টি জি, 2টি আই বিদ্যমান। তাহলে বিন্যাস কি বিন্যাস হবে? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বলতেছে কি এদের মধ্যে কতগুলোতে তিনটি ই প্রথমে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ তিনটা ই শুরুতে থাকবে। তাহলে তিনটা যদি ই শুরুতে থাকে তাহলে এটা মনে রাখতে হবে, যদি কারো কথা উল্লেখ থাকে তাহলে এগুলোকে পেরেক দিয়ে গেড়ে দিতে হয়, অর্থাৎ এগুলো আর বিন্যাসে আসবে না। তাহলে অবশিষ্ট বর্ণ কয়টা পাওয়া গেল? তাহলে অবশিষ্ট বর্ণ হচ্ছে আমাদের কয়টা? যে 11টা বর্ণ থেকে আমরা 3টা বর্ণ বাদ দিলাম। তাহলে 11 থেকে 3টা বাদ দিলে আমাদের বর্ণ হয় 8টি। তাহলে যেখানে 3টি এন, 2টি আই, 2টি জি বিদ্যমান। তাহলে এখানে বিন্যাস কি হবে বলতো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটাই আমাদের অ্যান্সার। একটি বালকের কাছে 11টি মার্বেল আছে, যার মধ্যে 5টি কালো ও 6টি সাদা। কালো রঙের মার্বেলকে মাঝখানে রেখে 3টি মার্বেলকে কত প্রকারে সাজানো যাবে? তাহলে দেখো, মোট মার্বেলের সংখ্যা 11টি, যেখানে 5টি কালো ও 6টি সাদা রঙের মার্বেল আছে। তাহলে দেখো, আমাদের কালো রঙের মার্বেলটা কি হবে? মাঝখানে বসবে।
তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখা যায়, তা 5টা মার্বেলের মধ্যে কয়টা মার্বেলকে মাঝে বসাইছি কালো রঙের মার্বেলকে? একটাকে। তাহলে 5টি কালো রঙের মার্বেল থেকে একটি মার্বেল মাঝে বসিয়ে বিন্যাস করে কি পাচ্ছি আমরা? 5টার মধ্যে একটা নেওয়া হয়েছে, অর্থাৎ 5p1। তাহলে অবশিষ্ট মার্বেল সংখ্যা আমাদের হচ্ছে কয়টা? টোটাল মার্বেল কয়টা? 11টা। তার মধ্যে বসছে কয়টা? একটা। তাহলে কয়টা হচ্ছে? 10টি। আর ফাঁকা স্থান, তাহলে মোট জায়গা আছে কয়টা? 3টা। 3টার মধ্যে বসছে কয়টা? একটা। তাহলে আছে কয়টা? 2টা। তাহলে এক্ষেত্রে বিন্যাসটা কি হবে? 10টার মধ্যে 2টা নিয়ে, তাহলে 10p2। তাহলে মোট বিন্যাসটা হচ্ছে আমাদের 5p1 ইন্টু 10p2। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার।